ডিয়ার ভিউয়ার, কিউআই ল্যাবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ইনডিজাইনের দ্বিতীয় ক্লাসে জানাচ্ছি স্বাগত। আজকের ক্লাসে আমরা জানবো অ্যাডোবি ইনডিজাইনে কালার এবং টাইপোগ্রাফি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ইনডিজাইনে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হবে তো সেই বিষয়গুলো আমরা দেখি। দেখেন, আমি নর্মালি একটা শেপ নিলাম, দেন আমরা এখানে ফিল এবং স্ট্রোক দুই ধরনের কালারের অপশন দেখতে পাই। এখানে আমার যদি ফিল কালারটা দেওয়ার প্রয়োজন হয় তো এখান থেকে আমি ফিল কালারটা দিতে পারি। স্ট্রোক কালার যদি দেওয়ার প্রয়োজন হয় এখান থেকে আমি স্ট্রোক কালারটা দিতে পারি। নর্মালি ইলাস্ট্রেটরের মতো ইনডিজাইনও ফিল এবং স্ট্রোক দুইটা কালার নিয়ে কাজ করে। আমি যদি এখান থেকে ফিল কালারটা নান করে রাখি তাহলে এখন শুধুমাত্র এখান থেকে স্ট্রোকটা দেখা যাবে। এখানে আমি স্ট্রোকের পরিমাণটা আমি বাড়িয়ে দিতে পারি। এখানে স্ট্রোকের পরিমাণটা আগে থেকে বেড়ে গিয়েছে। আচ্ছা, দেন এখান থেকে আমি স্ট্রোকের বিভিন্ন কালার রয়েছে, সেই কালারগুলো এখান থেকেও আমি চেঞ্জ করতে পারি অপশন বারে। আবার এখান থেকে আমরা ফিল কালার চাইলে দিতে পারি, যেমন এখান থেকে ফিল কালারটা দিয়ে দিলাম। ওকে, সো এখন দেখি কিভাবে ইনডিজাইনে কালার নিয়ে কাজ করতে হয়। তো আমি একটি শেপ নিচ্ছি, দেন এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা ফিল এবং স্ট্রোক। ইলাস্ট্রেটরের মতো ইনডিজাইনও ফিল এবং স্ট্রোক দুইটা কালার নিয়ে কাজ করে। এটা হচ্ছে ফিল এবং এটা হচ্ছে স্ট্রোক। ওকে, সো আমি চাইলে এখান থেকে ফিল কালারটা নান করে রাখতে পারি। আবার আমি চাইলে এখান থেকে স্ট্রোক কালারটাও নান করে রাখতে পারি। তো এই বিষয়টা আমরা এইখান থেকেও আসলে নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে আমি চাইলে আমার ইচ্ছা মতো কালারগুলো এখানে দিতে পারি। আবার স্ট্রোকের কালার দিতে চাইলে এখান থেকে আমি স্ট্রোকের কালারগুলো দিতে পারি। এখান থেকে স্ট্রোকের পরিমাণটা আমি বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এখন আমি যদি শেপটাকে একটু রাউন্ড করতে চাই, দেখেন এই যে এভাবে রাউন্ডেরও করা পসিবল। ওকে, সো এখন আমি কালারগুলো আরো থেকে অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখানে ডান সাইডে রয়েছে কি কালার অপশন। তো এখানে কালার অপশন থেকেও আমি কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। যেমন এটা থেকে আমি কি করছি, স্ট্রোকের কালারগুলো চেঞ্জ করছি। আবার আমি যদি চাই যে এখানে ফিল কালার চেঞ্জ করব, তাহলে এখন এখান থেকে ফিল কালার চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখন এখানে আমরা 100% দিয়ে দিচ্ছি। আর এখানে ক্লিক করে এখান থেকে যদি আরজিবিটা সিলেক্ট করে দিই তাহলে এখন আমরা ডিটেলস আরো কালার অপশনগুলো কিন্তু এখানে পাচ্ছি। তো এখান থেকে খুব সহজে আমি কালারগুলো চেঞ্জ করতে পারি। স্ট্রোকের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে স্ট্রোকটা সিলেক্ট করে নিয়ে দেন এখানে আরজিবিটা দিয়ে দিচ্ছি। এখন এখানে কালার দেওয়া যাবে এভাবে। ওকে, সো খুবই ইজি একটি বিষয়। দেন এখানে রয়েছে কি সোয়াচ। তো সোয়াচ থেকেও কিন্তু আমরা কি করতে পারি, কালার অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখানে সোয়াচ থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। সোয়াচ কি, সোয়াচ হচ্ছে এক ধরনের কালার লাইব্রেরি, ঠিক আছে, যেখানে কালারগুলো স্টোর করা থাকে। যেমন এখানে আমি আমার পছন্দ মতো কোনো একটা যদি কালার তৈরি করে রাখি, দেন এটা আমি চাইলে এখানে কিন্তু অ্যাড করে রাখতে পারি। যেমন নিউ সোয়াচে যদি ক্লিক করি তাহলে এই যে নতুন একটা সোয়াচ অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমরা কালারগুলো ইউজ করতে পারি ডিজাইনে। ওকে, দেন এখন আমরা দেখি যে কিভাবে ইনডিজাইনে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হয়। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সোয়াচ এটা ক্লিক করলাম। করে দেখেন এখানে আমি আমার ইচ্ছা মতো আমি গ্রেডিয়েন্ট এখানে কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারি। ডাবল ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্ট প্যালেটটা ওপেন হচ্ছে। এখানে দুই ধরনের গ্রেডিয়েন্ট রয়েছে, লিনিয়ার এবং রেডিয়াল। তো এখান থেকে দেখেন আমি আমার ইচ্ছা মতো কালার এখানে অ্যাড করে দিতে পারি। মধ্যে যদি আমরা কালার অ্যাপ্লাই করতে চাই, আচ্ছা দেন এখান থেকে আমরা
সিএমওয়াই কালারটা নিয়েও আমরা এখানে কালার অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে সায়ান মেজেন্টা ইউলো পরিমাণ এখান থেকে কমিয়ে বাড়িয়েও আমরা চাইলে এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, দেন টেক্সটের মধ্যে যদি আমরা কালার অ্যাপ্লাই করতে চাই, সাপোজ এখানে আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। দেন টেক্সটের মধ্যে কালার অ্যাপ্লাই করতে চাইলে তাহলে টেক্সটগুলো এভাবে সিলেক্ট করে নিয়ে দেন এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, যেই কালার প্রয়োজন সেই কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিব। অথবা এখান থেকে টিতে ক্লিক করে এখন দেখেন যে কালারটা আমার এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন সেই কালারটা খুব সহজেই আসলে অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট এখান থেকে টিতে ক্লিক করলে হবে, তাহলে আমরা সহজে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, সো এভাবে আমরা ইনডিজাইনে চাইলে কালার অ্যাপ্লাই করতে পারি বা কালার নিয়ে কাজ করতে পারি। যে টেক্সট বসানোর জন্য টাইপ টুলটা নিয়ে দেখেন ইনডিজাইনে আপনি টেক্সট নিয়ে কাজ করতে গেলে আপনি এভাবে কাজ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা ফ্রেম তৈরি করতে হবে। তো ফ্রেম তৈরি করার জন্য আমরা টাইপ টুল দিয়ে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে ফ্রেম তৈরি করতে পারি। অথবা এখানে ইনডিজাইনে এই যে রেক্টেঙ্গেল ফ্রেম, ইলিপস ফ্রেম, পলিগন ফ্রেম এরকম ফ্রেম তৈরি করা আছে, মানে ফ্রেম টুল দেওয়া আছে। এই টুলগুলি ইউজ করেও আপনি কাজ করতে পারেন। টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করলেন, দেখেন এখন এখানে টেক্সট আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো এখন দেখেন আমরা নিউ ডকুমেন্টে আমরা একটা অপশন দেখেছিলাম না, একটা অপশন বাকি রেখেছিলাম, সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট ফ্রেম অপশনটা। তো প্রাইমারি টেক্সট ফ্রেম অপশনটা আসলে কিভাবে কাজ করে বা কি কাজ করে সেই বিষয়টা এখন দেখব। দেখেন এখন প্রাইমারি টেক্সট ফ্রেমে এই টিক চিহ্নটা নাই। একটা বিষয় সবসময় মনে রাখবেন যে ডিফল্ট ভাবে যে সেটিংটা থাকে এটা সবচেয়ে বেশি ইউজ হয়। যেমন দেখেন মার্জিনে এখানে লিংক রয়েছে, গ্রিডে লিংক রয়েছে, যে চারপাশ থেকে সমানভাবে এগুলো আসলে নিয়ে কাজ করতে হয়। আবার স্লাগের ক্ষেত্রে দেখেন আনলিঙ্ক রয়েছে, কারণ এটা যে কোনো এক সাইডে ইউজ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রাইমারি টেক্সট ফ্রেম অপশনটা এখানে কি করা রয়েছে, এখানে অ্যাক্টিভ করা নাই বা এখানে টিক চিহ্ন দেওয়া নাই। আচ্ছা, তো এখানে প্রাইমারি টেক্সট ফ্রেমে টিক চিহ্নটা না থাকলে কি হয়, এখান থেকে এখন আমি ধরেন কোনো টেক্সট বসাবো। ঠিক আছে, তো টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, ডিফল্ট টেক্সট গুলো বসানোর জন্য আমরা টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট এখানে ক্লিক করলে দেখেন টেক্সট গুলো বসে গেল। এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট ফ্রেমে টিক চিহ্ন ছাড়া। এখন দেখেন আমি এখানে গেলাম, দেন এখানে প্রাইমারি টেক্সট ফ্রেমে টিক চিহ্নটা অন করে দেন এখন আমি এখানে কিছু লিখব। ঠিক আছে, দেখেন আমি লিখতে চাচ্ছি সাপোজ এইখান থেকে, আমি লিখবো এখান থেকে। এখন আমি এখানে যদি ক্লিক করে কিছু লিখি, লেখাটা হচ্ছে কোথায়, একদম প্রাইমারি থেকে, অর্থাৎ সেই সবার উপর থেকেই। অর্থাৎ আমি চাইলেও নিচে কিন্তু লিখতে পারতেছি না। এখন এটাকে নিচে নামাতে হলে ধরে এইভাবে নিচে নিয়ে আসতে হবে, সেটা কি একটা ঝামেলার বিষয়, তাই না? তো আর এখানে দেখেন সরি, এখানে দেখেন আপনি এখান থেকে লিখবেন, দেখেন কোনো সমস্যা নাই। বাট এটার ক্ষেত্রে আপনার যেটা প্রবলেম হচ্ছে যে প্রাইমারি টেক্সট ফ্রেমটা অন রাখলে কি হয়, যে ধরেন নর্মালি থাকলে যেটা হচ্ছে যে আমি একটা নিচে লিখবো, ওকে, এখানে আমি একটা শেপ, একটা ফ্রেম আমি এরিয়া একটা নিয়ে এখান থেকে আমি লিখতে পারতেছি। বাট প্রাইমারি টেক্সট ফ্রেমে টিক চিহ্নটা থাকলে কি হয়, প্রাইমারি টেক্সট ফ্রেমে টিক চিহ্নটা থাকলে আমি দেখেন এইভাবে কাজটা করতে পারতেছি না। দেখেন আমি এখন এভাবে কিন্তু শেপটা নিতে পারতেছি না, অর্থাৎ ফ্রেমটা নিতে পারতেছি না। এই যে দেখেন এটা এখন বাধ্য হয়ে আমাকে
সেই প্রাইমারি থেকে, অর্থাৎ একদম সেই শুরু থেকে আমাকে কি করতে হবে, লিখতে হবে। ওকে, সো এই জন্য প্রাইমারি টেক্সট ফ্রেমটা আসলে খুব বেশি ইউজ করা হয় না। প্রাইমারি টেক্সট ফ্রেম দিয়ে আপনি লিখতে গেলে আপনাকে যেরকম আলাদাভাবে ফ্রেম নেওয়া লাগবে তা লাগে না, আপনি এমনিতেই লিখতে পারেন। বাট অসুবিধা হচ্ছে এটা যে আমরা যে কোনো জায়গায় বা পেজের নিচে যে কোনো জায়গায় ইচ্ছা মতো এটা ইউজ করে আসলে লিখতে পারি না। ওকে, তো এখন আমরা দেখি এই যে টেক্সট গুলো তো আমরা এখানে অ্যাপ্লাই করা দেখছি। নর্মালি আমরা লরাম ইপসন থেকে আমরা বিভিন্ন ডামি টেক্সট আমরা নিয়ে এসে ইউজ করি। তো টেক্সট বসানো নিয়ে আসলে মজার একটা বিষয় দেখাবো এখন। সাপোজ এখান থেকে আমি কিছু টেক্সট কপি করলাম, দেন ইনডিজাইনে আসছি, এসে এখন আমরা তো এইভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, তাই না? এভাবে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিই টেক্সটগুলো। বাট দেখেন, এই ওয়েগুলো তো আমরা জানি, তবে এখন দেখেন আর একটা ওয়ে, দেখেন মজার একটা অপশন যেগুলো আগে দেখেন নাই। এখান থেকে আমরা টেক্সট ডকুমেন্ট একটা ক্রিয়েট করছি, করে এই টেক্সট ডকুমেন্টের মধ্যে আমি কিছু এই টেক্সটগুলো আমি রেখে দিব। ঠিক আছে, টেক্সট ডকুমেন্টের মধ্যে আমি টেক্সটগুলো রাখলাম। দেন এখন কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে রাখলাম। ওকে, এখন দেখেন ম্যাজিকটা, আমি এখানে ফার্স্টে হচ্ছে একটা আমি ফ্রেম দিয়ে আমি একটা এরিয়া নিয়ে নিচ্ছি। দেন এখন আমি যেটা করব, যে ফাইল থেকে প্লেস, এখানে আমি জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট করে এখানে ওপেন করলাম। দেখেন কি হলো, আমার ফোল্ডারের মধ্যে যে টেক্সটগুলো ছিল সেটা কিন্তু এখানে বসে গেছে। বুঝতে পেরেছেন? তো এটা তাহলে আমার কাজ করার ক্ষেত্রে কত সুবিধা হবে। ক্লায়েন্ট যখন আমাকে বিভিন্ন ধরনের টেক্সটগুলো বা ডেসক্রিপশনগুলো সে কোনো ওয়ার্ড ফাইলে বা টেক্সট ডকুমেন্টে পাঠাবে, আমি জাস্ট ফোল্ডারটা ওপেন করলে কি হবে, ওই ফোল্ডারের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে সব কিন্তু ডকুমেন্টের মধ্যে চলে আসবে। ঠিক আছে, পেজের মধ্যে চলে আসবে। ওকে, সো এটা হচ্ছে একটা মজার ফিচার ইনডিজাইনে। দেন আমরা এখন যেটা দেখব যে টেক্সট ফ্রেম অপশন। দেখেন, সাপোজ এই টেক্সটগুলোকে ডানে বামে আপনি কমাতে চাচ্ছেন, অবজেক্ট থেকে টেক্সট ফ্রেম অপশন আমরা চলে যাব, অবজেক্ট থেকে টেক্সট ফ্রেম অপশন, অথবা এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলেও আমরা এই টেক্সট ফ্রেম অপশনে চলে আসতে পারি। এখানে এসে দেখেন আমরা ফার্স্টে কি দেখতে পাচ্ছি, এখানে নাম্বার। এই নাম্বারটা কি, আচ্ছা প্রিভিউটা আমরা অন করে রাখি। দেন এখান থেকে আমি যদি নাম্বারটা এভাবে বাড়াই, দেখেন কি হচ্ছে, এখানে টেক্সটের মাঝে কিন্তু কলাম তৈরি হচ্ছে। ঠিক আছে, আমরা লেআউট থেকে মার্জিন এন্ড কলামে গেলে যেটা হতো যে আপনার পেজের মাঝে আপনার মার্জিন বা পেজের মাঝে কলাম তৈরি হতো, আর এখানে কি হচ্ছে, আপনার টেক্সটের মাঝে কিন্তু সরাসরি কলাম তৈরি হয়ে যাচ্ছে। টেক্সটগুলোকে দেখেন কলামে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, দেন এখান থেকে গাটারের পরিমাণটা আপনি বাড়ানো কমানো করতে পারেন। আচ্ছা, তো আমি এখান থেকে 1 দিয়ে রাখছি। দেন এখানে ইনসেট স্পেসিং, এই যে আমি এখান থেকে দেখেন পেজের এই যে সেফটি মার্ক থেকে আমি টেক্সটগুলোকে চাইলে আমি কমানো বাড়ানো করতে পারি। ঠিক আছে, তো অনেক সময় এটা ধরেন আপনার এরিয়া ধরে আপনার কমানো বাড়ানো করার দরকার হয়। তো এখানে আসলে অনেক বেশি সুবিধা করে দিয়েছে। এটার মাধ্যমে আমি সেফটি মার্ক থেকে আমার টেক্সটগুলোকে ইচ্ছা মতো আসলে কমানো বাড়ানো করতে পারি। দেন যদি আপনি যে কোনো একটা সাইট থেকে আসলে কমানো বাড়ানো করতে চান, তো এখান থেকে আনলিঙ্ক করে নিয়ে আপনি যে কোনো একটা সাইট থেকে আপনি স্পেসিফিক ভাবে কমানো বাড়ানো কাজটা করতে পারেন। টপ থেকে কমানো যায়, মানে লেফট থেকে কমানো বাড়ানো করা যায়। দেন বটম থেকে কমানো বাড়ানো করা যেতে পারে। বটম থেকে আসলে অলরেডি অনেক কমানো রয়েছে, এই জন্য এটা কাজটা দেখা যাচ্ছে না। দেন রাইট, ঠিক আছে, রাইট থেকেও কমানো বাড়ানো করা যায়।
তো নরমালি এটা আসলে আনলিঙ্কই থাকে বা লিঙ্ক অবস্থায় রাখা উচিত। দেন এখানে আমরা ভার্টিক্যাল জাস্টিফিকেশন এখানে দেখছি টপ, সেন্টার অর্থাৎ এই যে পেজের মাঝে টেক্সটগুলো আছে, বটম, আপনি বটমে চাচ্ছেন টেক্সটগুলো বটম থেকে, জাস্টিফাই, জাস্টিফাইতে দিলে কি হলো দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো মানে চলে আসলো। ঠিক আছে, মাঝে স্পেসগুলো অটোমেটিক বাড়িয়ে নিয়েছে। আর টপে দিলে কি হবে, এই যে এরকম থাকবে। ওকে, সো আমরা টেক্সট ফ্রেম অপশনটা ইউজ করে টেক্সট নিয়ে এই ধরনের কাজগুলো করতে পারি। আসলে অ্যাডোবি ইনডিজাইন সফটওয়্যারটাতে টেক্সট নিয়েই বেশি কাজ করতে হয়, এই জন্য টেক্সট নিয়ে কাজ করার জন্য বিভিন্ন অপশন এখানে রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন যখনই আমরা এখানে টাইপ টুলটা ক্লিক করছি, তো টাইপ টুলটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমার যে অপশনগুলো নর্মালি আমার টাইপ টুলে কাজ করার জন্য প্রয়োজন হয়, যেমন এই যে ক্যারেক্টার প্যালেটে যে বিষয়গুলো দরকার হয়, যেমন দেখেন অল ক্যাপস, স্মল ক্যাপস, তারপরে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রাইক শর্ট, যে অপশনগুলো রয়েছে, আন্ডারলাইন, এগুলো সব, লিডিং, ট্র্যাকিং, সবগুলো দেখেন অপশন বারে রয়েছে। দেন এখানে এই যে প্যারাগ্রাফ জাস্টিফাইয়ের জন্য যে অপশনগুলো, আমরা এগুলো টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে সব দেখতে পাচ্ছি। এই যে দেখেন দুই পাশে সমান করা, দেন লাস্ট লাইনটা সেন্টারে থাকবে বা রাইট থেকে থাকবে, এই ধরনের যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু সব আমরা এখান থেকে আসলে ইউজ করতে পারি। ওকে, দেন এখন আমরা ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট এগুলোর কাজ দেখব। তো ক্যারেক্টার প্যালেটটা পাওয়ার জন্য আমরা কি করব, উইন্ডো থেকে টাইপ অ্যান্ড টেবিল, দেন ক্যারেক্টার, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, এখানে ক্লিক করলে আমরা ক্যারেক্টার প্যালেটটা পেয়ে যাচ্ছি। অথবা প্যারাগ্রাফ প্যালেট যদি পেতে যায় তাহলে উইন্ডো থেকে টাইপ অ্যান্ড টেবিল, দেন প্যারাগ্রাফ, তো এখানে ক্লিক করলে আমরা প্যারাগ্রাফ প্যালেটটা পেয়ে যাচ্ছি, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার টি। আমরা এই যে প্যালেটগুলো এগুলো আর দুটো আরেকটা অপশন থেকে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে টাইপ থেকে ক্যারেক্টার, ঠিক আছে, অথবা টাইপ থেকে প্যারাগ্রাফ। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে আসলে ইনডিজাইনে এই যে ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেটের যে অপশনগুলো থাকে সেগুলো নর্মালি এখানে এই অপশন বারেই চলে আসে। তো এই জন্য আসলে ইনডিজাইনে টেক্সট নিয়ে কাজ করা এত সুবিধা। আর ইনডিজাইনে টেক্সট নিয়ে মূলত বেশি কাজ করতে হয়, অনেক বেশি কাজ করতে হয় টেক্সট নিয়ে। এই জন্য টেক্সটের যে ব্যাপারগুলো রয়েছে, টেক্সট নিয়ে কাজ করার জন্য যে অপশনগুলো রয়েছে লাইক ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট, সো এইগুলো আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো আমরা এখন ক্যারেক্টার প্যালেটের কাজটা দেখব। সো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করছি, ক্যারেক্টার প্যালেটটা চলে আসলো। দেন এখন আমরা ক্যারেক্টার প্যালেটের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখব। ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ফন্টের নাম, এখানে বিভিন্ন ধরনের আমরা ফন্টের নাম দেখতে পাচ্ছি। দেন নিচে রয়েছে কি ফন্টের স্টাইল, যেমন রেগুলার, বোল্ড, ইটালিক, ঠিক আছে, বিভিন্ন ধরনের আমরা ফন্টের স্টাইল এখানে দেখতে পাচ্ছি। তারপরে এখানে রয়েছে কি ফন্টের সাইজ, এখান থেকে আমরা ফন্টের সাইজগুলো বাড়িয়ে নিতে পারি। আচ্ছা, দেন তারপর এখানে ডান সাইডে যে অপশনটা রয়েছে এটার নাম হচ্ছে লিডিং। তো লিডিং এর কাজ কি, লিডিং এর কাজ হচ্ছে একটা লাইন থেকে আর একটা লাইনের মাঝে স্পেস বাড়ানো কমানো। যেমন আমি টেক্সটগুলো এখান থেকে সিলেক্ট করলাম, দেখেন নর্মালি আমরা যদি কি করি এখান থেকে স্পেস বাড়াতে চাই, আমরা ইন্টারফেস করি, ইন্টারফেস করলে দেখেন কি হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টে কিন্তু বেড়ে যাচ্ছে। বাট আমার এতটাও কিন্তু আসলে দরকার নাই স্পেসটা বাড়ানো, ঠিক আছে, আমি চাচ্ছি যে এতটা স্পেস বাড়বে না, বাট একটু বাড়বে, এখন যেরকম আছে এর চেয়ে আর একটু বাড়বে, বাট এতটাও বাড়বে না। এখন তাহলে এটা কিভাবে করা যাবে, তো এটা করার জন্য এখন দেখেন আমি এখান থেকে লিডিং এই অপশনটা ইউজ করতে পারি। আগে টেক্সটটা এইভাবে সিলেক্ট করে নিতে হবে, দেন এখান থেকে এই যে আমি অ্যামাউন্ট বাড়াচ্ছি যতটুকু প্রয়োজন, সেই অনুসারে এখান থেকে আমি মাঝের স্পেসিং গুলো আমি দিতে পারি। তো
তো এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। দেন যদি আপনার ডিফল্ট ভাবে এভাবে বাড়ানোর প্রয়োজন না হয়, তো এখান থেকে আপনি জাস্ট অটোতে সিলেক্ট রাখবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে যে অপশনটা রয়েছে এটার নাম হচ্ছে কার্নিং। তো কার্নিং এর কাজ হচ্ছে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের মাঝে স্পেস বাড়ানো কমানো। যেমন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি চাচ্ছি যে ডি থেকে ও, এই যে মাঝে যে জায়গাটুকু রয়েছে এটাতে স্পেস আরেকটু বাড়বে। এখন নর্মালি আমরা তো জানি স্পেস বাটন করে এভাবে স্পেস বাড়ানো যায়, বাট আমি এতটা স্পেস পাচ্ছি না, এর চেয়ে একটু স্পেস। তাহলে এখান থেকে দেখেন আমি আমার ইচ্ছা মতো স্পেস কিন্তু বাড়াতে পারছি। বা স্পেস বার প্রেস করে তো আমি স্পেস বাড়াতে পারি, বাট কমাবো কিভাবে? কমানোর কি কোনো ওয়ে জানা আছে? কমানোর কিন্তু কোনো ওয়ে নেই, তাই না? বাট এইখান থেকে দেখেন আমি এই অপশনটা একমাত্র ইউজ করে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের মাঝে স্পেস কমাতে পারি। আর নর্মালি এখানে জিরোতে রাখবো যদি আমাদের ডিফল্ট ভাবে বাড়ানো কমানোর প্রয়োজন না হয়। দেন সাইডে আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ট্র্যাকিং। তো ট্র্যাকিং এর মাধ্যমে কি করা যায় দেখেন, এখানে কার্নিং এর মাধ্যমে কিন্তু আপনি চাইলে একসাথে সবগুলো ক্যারেক্টারের মাঝে আপনি বাড়াতে পারবেন না। দেখেন এখন অপশনগুলো হাইড রয়েছে। এটা কখন কাজ করবে? শুধুমাত্র একটা থেকে আরেকটা ক্যারেক্টারের মাঝে স্পেস বাড়ানোর সময়। এই যে, অর্থাৎ এটা শুধুমাত্র একটা থেকে আরেকটা ক্যারেক্টারের মাঝে কাজ করতে পারে। আর যখন আমার একাধিক ক্যারেক্টার একসাথে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে, যেমন ধরেন আমার এতটুকু সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে, তো এখন আমার এখান থেকে ট্র্যাকিং এই অপশনটা ইউজ করতে হবে। ধরেন নিচে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমি কি করব, একটু বাড়াবো, অর্থাৎ একটু ছাড়ানো মতো মনে হবে, মাঝে স্পেস গুলো বেশি থাকবে। তো এখান থেকে আমি এখন স্পেসটা বাড়াতে পারি। দেখেন এই যে, এখান থেকে আমি অ্যামাউন্টটা বাড়াচ্ছি, দেখেন টেক্সটটা ছড়ায় যাচ্ছে, অর্থাৎ মাঝে যে স্পেস গুলো ছিল সেগুলো দেখেন বেড়ে যাচ্ছে। নর্মালি যে কোনো কোম্পানি নেম বা এগুলোর নিচে ট্যাগলাইন বা স্লোগান এগুলো দেওয়ার সময় অনেক ক্ষেত্রে, বা ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো দেওয়ার ক্ষেত্রে অনেক সময় এইটা ইউজ করা হয়, এই অপশনটা প্রয়োজন হয়। ঠিক আছে। আর যদি প্রয়োজন না হয় নর্মালি এখান থেকে জিরোতে রাখতে হবে। আচ্ছা, তারপরে এখানে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। দেখেন ভার্টিক্যাল স্কেলের কাজ কি? আমি যখন এখানে টেক্সটটা সিলেক্ট রাখলাম, রেখে এখান থেকে আমি এখানে বাড়াচ্ছি, দেখেন কি হচ্ছে, টেক্সটটা ভার্টিক্যালি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, টেক্সটটা ভার্টিক্যালি অর্থাৎ হাইটে বেড়ে যাচ্ছে। আর নর্মালি এখান থেকে আমরা 100% সিলেক্ট করে রাখবো। আর সাইডে কি রয়েছে? হরিজেন্টাল স্কেল। তো হরিজেন্টাল স্কেলটা কি কাজ করে? হরিজেন্টালি বাড়াতে সাহায্য করবে। সাপোজ এখান থেকে আমি দিয়ে দিলাম কত, 200%। দেখেন টেক্সটটা হরিজেন্টালি বেড়ে গেল। আর নর্মালি আমরা 100%-এ রাখবো। আচ্ছা, তারপর নিচে আরেকটা অপশন রয়েছে, এটার নাম হচ্ছে বেজ লাইন শিফট। আচ্ছা, তো বেজ লাইন শিফটটা কেন ইউজ করা হয় দেখেন, সাপোজ ধরেন এর উপরে এসটা হবে। আচ্ছা, বা আমি এখানে লিখছি সাপোজ একটা সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এরকম একটা সূত্র হবে। তা এখন এই টিটাকে কি করব, আমি ছোট করব আগে, ছোট করব না, টিটাকে একটু উপরে উঠাবো। তো এখান থেকে বেজ লাইন শিফটের মাধ্যমে আমি টিটাকে উপরে উঠাই দিতে পারি। তো তাহলে এখন কি হলো, এটা এ প্লাস বি হোল স্কয়ার হয়ে গেল। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা বেজ লাইন শিফটটা ইউজ করতে পারি। আবার যদি নিচের দিকে নামানো দরকার হয় তাহলে এখান থেকে মাইনাস অ্যামাউন্টটা দিতে হবে। ঠিক আছে, তাহলে নিচের দিকে নেমে যাবে। আচ্ছা, তারপর সাইডে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কি স্কিউ। স্কিউটা কি করবে দেখেন, স্কিউটা টেক্সটটাকে এই যে এইভাবে আপনার রোটেট করাতে পারবে। ঠিক আছে, বা এটা যদি আপনি
ওই অ্যাঙ্গেলে চান তো সেটাও পসিবল। ওকে, 29 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 29 ডিগ্রিতে আছে। আচ্ছা, তো এখান থেকে নর্মালি আমরা জিরোতে দিয়ে রাখি, যদি কখনো প্রয়োজন হয় তো এটা এখান থেকে ইউজ করবো। আর নিচে কি আছে, ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা ইংলিশটা রেখে দিব। আচ্ছা, এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে এখান থেকে দেখেন আমরা আরো অপশন এখানে রয়েছে, ঠিক আছে, যেমন অল ক্যাপস, স্মল ক্যাপস, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। তো আমি যদি চাই যে এখন এই টেক্সটগুলোকে আমি সব বড় হাতের করবো, তো এখানে ক্লিক করে আমি অল ক্যাপসে ক্লিক করতে পারি, তাহলে দেখেন টেক্সটগুলো সব বড় হাতের অক্ষর হয়ে গেল, ঠিক আছে। দেন আবার কি, আপনার হচ্ছে স্মল ক্যাপসটা যদি ইউজ করতে চাই, স্মল ক্যাপসের কাজ কি, স্মল ক্যাপসের কাজ হচ্ছে আপনার ছোট অক্ষরগুলো যেগুলো ছোট হাতের রয়েছে, মানে এগুলো এই সাইজে কি হয়ে যাবে, বড় হাতের অক্ষর হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে এখানে স্মল ক্যাপসে ক্লিক করলাম, তাহলে দেখেন কি হলো, এই যে ছোট হাতের যে অক্ষরগুলো ছিল সেগুলো ছোট সাইজে কি হয়েছে, বড় হাতের অক্ষর হয়ে গেছে, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শর্টকাট রয়েছে, শর্টকাট গুলো প্রেস করার মাধ্যমে করা যেতে পারে। দেন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের যে বিষয়টা রয়েছে, দেখেন এখানে আমি লিখলাম 2। এখন এটা এখান থেকে যদি আমি সুপারস্ক্রিপ্টটা ইউজ করি, এই যে যতটুকু উপরে ওঠা দরকার, যতটুকু সাইজ করা দরকার সেই অনুসারে উপরে উঠে গেছে, ঠিক আছে। এবং সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট গুলো ইউজ করা যেতে পারে। দেন আন্ডারলাইন, এখান থেকে আন্ডারলাইনটা দিয়ে দেওয়া যেতে পারে। তো নর্মালি এই অপশনগুলো কিন্তু এই যে এখানেই দেওয়া রয়েছে, ঠিক আছে। আন্ডারলাইন, একটা ক্লিক করলাম আন্ডারলাইন হলো, আর একটা ক্লিক করলে আন্ডারলাইন উঠে গেল। দেন হচ্ছে এটা কি, স্ট্রাইক থ্রো, মানে ক্লিক করলে এই যে টেক্সটটা ভুল হয়েছে এরকম বোঝাতে স্ট্রাইক থ্রোটা ইউজ করা যায়। এই যে এখানে এগুলোতে রয়েছে এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এই যে এটা তো আমি স্মল ক্যাপস দিয়ে রেখেছি, তো এখানে আমি স্মল ক্যাপসটা ডিঅ্যাক্টিভ করে দিতে যাচ্ছি, ক্লিক করলাম, ডিঅ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। দেন এই যে এগুলো হচ্ছে লিডিং, ট্র্যাকিং, এটা হচ্ছে কার্নিং, দেন এটা হচ্ছে লিডিং। তো এখান থেকে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি, আসলে ক্যারেক্টার প্যালেটে এখানে আসার প্রয়োজনই হয় না। দেন তারপরে কি রয়েছে, প্যারাগ্রাফ। আচ্ছা, তো প্যারাগ্রাফের জন্য আমরা কন্ট্রোল অল্টার টি প্রেস করতে পারি, অথবা এখানে টাইপ থেকে প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফে আসলাম, তো প্যারাগ্রাফ নিয়ে কাজ করার জন্য আমি এখানে আগে কয়েকটা প্যারাগ্রাফ তৈরি করি। দেন ওকে, তো এখন 3টা প্যারাগ্রাফ আমি এখানে নিয়েছি। এখন দেখেন আমার এখানে এই প্যারাগ্রাফে এখানে ক্লিক আছে, তো এখানে আপনার প্যারাগ্রাফের যে অপশনগুলো রয়েছে, নর্মালি এটা তো টেক্সটের লেখার অ্যালাইনমেন্ট আমরা জানি, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এই অপশনগুলো। দেন এখন এই যে এটা হচ্ছে আপনার জাস্টিফাই, যেমন আমি টেক্সটগুলো সবগুলো সমান চাচ্ছি দুই পাশে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, তাহলে দুই পাশে টেক্সটগুলো সমান হয়ে যাবে। আর এটা ক্লিক করলে টেক্সটগুলো দুই পাশে সমান হবে, আর লাস্ট লাইনটা মাঝে এসে থাকবে। আর আমরা যদি এটা ইউজ করি তাহলে কি হবে, দুই পাশে সমান থাকবে, লাস্টের লাইনটা রাইট থেকে লেফটের দিকে এসে থাকবে। আর যদি এটা ইউজ করা যায় কি হবে, এটা ইউজ করলে দুই পাশে টেক্সটগুলো এরকম সমান থাকবে, দরকার হলে মাঝে স্পেসগুলো বাড়াই দিবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে বিষয়গুলো এখানে আরো রয়েছে, যেমন এটা হচ্ছে কি লেফট ইন্ডেন্ট, আমার ক্লিক আছে এখানে, দেন এখান থেকে যদি আমি এমন বাড়াই, দেখেন কি হচ্ছে, টেক্সটটা আপনার রাইটের দিকে সরে যাচ্ছে। আমি এখানে 0 দিয়ে দিচ্ছি। দেন এটা হচ্ছে কি তার রাইট ইন্ডেন্ট, এটাতে কি হবে, রাইট থেকে টেক্সটটা লেফটের দিকে যাচ্ছে। ওকে, দেন এখানে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট, এখানে ক্লিক রেখে আমি যদি এখান থেকে অ্যামাউন্টটা বাড়াই, তাহলে দেখেন কি হচ্ছে,
ফার্স্টের থেকে এই যে স্পেসটা এইভাবে বেড়ে যাচ্ছে ফার্স্টের লাইন থেকে। তো আমি এখানে 0 দিয়ে রাখি। দেন এটা হচ্ছে কি লাস্ট লাইন লেফট ইনেট, অর্থাৎ এটা ঠিক বিপরীত কাজটা করবে। এটা হচ্ছে লাস্ট লাইন থেকে টেক্সটটা আপনার নিয়ে আসবে। দেন এটা কি স্পেস বিফোর এবং এটা হচ্ছে স্পেস আফটার। আচ্ছা, এই প্যারাগ্রাফে আমার ক্লিক আছে। এখন যদি এখান থেকে আমি স্পেস বাড়াই কি হচ্ছে, স্পেস বিফোর অর্থাৎ এই প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফ হচ্ছে এটা। তো এই দুইটা প্যারাগ্রাফের মাঝে স্পেসটা বাড়তেছে। আর যদি আমি এখান থেকে স্পেস আফটার করি তাহলে কি হচ্ছে, এই যে এই প্যারাগ্রাফ থেকে পরের প্যারাগ্রাফের সাথে স্পেসটা বাড়তেছে। ঠিক আছে, তো বেসিক্যালি আসলে স্পেস আফটার এই অপশনটাই বেশি ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, দেন এটা হচ্ছে কি ড্রপ ক্যাপ নাম্বার অফ লাইনস। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমরা এখান থেকে ক্লিক করলাম, কি হচ্ছে দেখেন, এই যে ফার্স্টের যে ক্যারেক্টারটা রয়েছে এটা 3টা লাইন জুড়ে। তাহলে এখানে এই ফার্স্টের যে ক্যারেক্টারটা এটা আপনি কয়টা লাইন জুড়ে চাচ্ছেন, তো সেটা কিন্তু এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এই যে এখান থেকে এই যে আমি 4টা ক্যারেক্টার জুড়ে চাইলে 4টা হবে। দেন এখন এরকম বড় বড় ক্যারেক্টার আপনি কয়টা লাইনে চাচ্ছেন, মানে কয়টা অক্ষর চাচ্ছেন। যদি 2টা দেই দেখেন, 3টা দিলে 3টা, 4টা দিলে 4টা। ঠিক আছে। তো ম্যাগাজিন পেজে বা নিউজ পেপার এরকম শুরুতে অনেক সময় এরকম বড় একটা অক্ষর দিয়ে আসলে শুরু করা হয়ে থাকে। তো এই ধরনের বিষয়গুলো আমরা ইনডিজাইনে এই জায়গা থেকে করতে পারি। ওকে, দেন এখানে রয়েছে কি হাইফেন। হাইফেন নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে সাইডে হাইফেন ইউজ করা রয়েছে। তো এইগুলো কখন ইউজ করা হয়, যখন একটা ওয়ার্ডের পুরোপুরি অক্ষরগুলো এখানে আপনার জায়গা পায়নি, দেন কিছু আবার অক্ষর নিচে লাইনে লেখা হয়েছে, তো লেখা যে শেষ হয়নি বা ওয়ার্ডটা কমপ্লিট না, তো সেটা বোঝানোর জন্য আসলে আন্ডার এখানে হাইফেনটা ইউজ করা হয়ে থাকে। এখন যদি কোনো সময় ক্লায়েন্ট বলে যে আমার এই হাইফেনগুলো সব উঠিয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে টেক্সট গুলো জাস্ট আমরা সিলেক্ট করব। ঠিক আছে, দেন হাইফেনে টিক চিহ্নটা উঠাই দিলাম, দেখেন আর কোনো হাইফেন নাই এখন। আর যদি আমি এখানে হাইফেনে টিক চিহ্নটা দিই তাহলে দেখেন হাইফেন রয়েছে। তো বেসিক্যালি আসলে হাইফেনে টিক চিহ্নটা রাখাই উচিত। ঠিক আছে, বাট কোনো সময় ক্লায়েন্ট যদি এরকম না চায় তাহলে আমরা হাইফেনটা উঠাই দিব। আচ্ছা, দেন এটা হচ্ছে কি আপনার অ্যালাইন, ডু নট অ্যালাইন টু বেস লাইন গ্রিড, আর একটা হচ্ছে অ্যালাইন টু বেস লাইন গ্রিড। এখন যেটা রয়েছে ডু নট অ্যালাইন টু বেস লাইন গ্রিড। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যালাইন টু বেস লাইন গ্রিড। তো দেখি এটা আসলে কাহিনীটা কি। সিলেক্ট করলাম টাইপ থেকে ফিল উইথ প্লেস টেক্সট। আচ্ছা, এগুলো আমরা ডিলিট করে দিই একদম। দেন আমরা এখান থেকে রিসেট করে দিই। থেকে ক্লিক করে দিলাম। দেন আগে একটা টাইপ টুল দিয়ে আমরা একটা ফ্রেম নিয়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, দেন এখানে এখন আমি টাইপ টুল নিয়ে কি করব, টেক্সট অ্যাপ্লাই করব। টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। ওকে, তো এখন আমরা ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, তো এই অপশনে আসার পরে এখন আমরা প্যারাগ্রাফটাতে যাই। দেন এখান থেকে এখন যেটা রয়েছে এটার নাম হচ্ছে কি ডু নট অ্যালাইন টু বেস লাইন গ্রিড। দেন আমরা যদি এখান থেকে অ্যালাইন টু বেস লাইন গ্রিড দিই তখন দেখেন কি হলো, টেক্সটের মাঝে আপনার স্পেস রয়েছে এবং প্রতিটা লাইনের মাঝে সমান স্পেস। না দিলে এই যে এরকম থাকে। ঠিক আছে, নর্মালি আপনার এটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, দেখেন এখানে যে টেক্সটগুলো এক্সট্রা রয়েছে সেগুলো কিন্তু আমি চাইলে নতুন আর একটা পেজে বা নিচে যে আরো পেজগুলো থাকবে সেগুলোতে কিন্তু আমি বসিয়ে দিতে পারি। কি হবে,
এইভাবে এরিয়া করে নিয়ে এই যে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আসলে সহজে ইনডিজাইনে কাজগুলো করা যায়। আচ্ছা, এখন আমরা টেক্সটের আরো বিষয় দেখব। যেমন ধরেন কোনো এই যে পেজের মধ্যে যদি এখন আমার কোনো একটা ইমেজ বসাতে হয়, সাপোজ ম্যাগাজিন পেজে যে ইমেজগুলো বসানো আমরা দেখে থাকি, যে ইমেজ মাঝে থাকে আর টেক্সটগুলো চারপাশ দিয়ে ছড়িয়ে থাকে, তো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, তো এরকম যদি আমরা দেখতে চাই, তো এখন আমরা এখান থেকে কি করব, আগে একটা আমি শেপে নিয়ে রাখলাম। Then এখন আমরা ওই অপশনটা পাওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে টেক্সট ট্যাব, যেটা শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল ডব্লিউ। দেন এখানে আসলে আমরা টেক্সট ট্যাবের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন নরমালি এটা হচ্ছে কি নো টেক্সট ট্যাব, আর এটা হচ্ছে কি র্যাপ অ্যারাউন্ড বাউন্ডিং বক্স। এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন কি হলো, এই যে এই বাউন্ডিং বক্স অনুসারে চারপাশে টেক্সটটা দেখেন সরে গেছে। নরমালি এটা যদিও আপনার ইলিপস অবজেক্ট, বাট তারপরে দেখেন এই যে এটা কি মূলত কাজ করতেছে কি রাউন্ডিং অবজেক্ট হিসাবে, মানে অ্যারাউন্ড বাউন্ডিং বক্স, অর্থাৎ আপনার এই বক্স হিসাবে আসলে এটা কাজ করতেছে। এখান থেকে যদি আমরা অ্যামাউন্টটা বাড়াই, দেখেন চারপাশে টেক্সটগুলো সরে যাচ্ছে। আচ্ছা, দেন এখানে থার্ড যে অপশনটা রয়েছে এটার নাম হচ্ছে র্যাপ অ্যারাউন্ড অবজেক্ট শেপ। এখন ওই যে আপনার শেপ অনুসারে চলবে, এই যে দেখেন। এখন যদি এখান থেকে আমরা অ্যামাউন্টটা বাড়াই, এই যে সুন্দরভাবে চারপাশে টেক্সটটা সরে গেছে। ঠিক আছে, দেন তারপরে যেটা রয়েছে কি জাম্প অবজেক্ট, ক্লিক করলাম, দেখেন কি হলো, এই যে দুইটা উপরে এবং নিচে চলে গেছে অটোমেটিক। ঠিক আছে, দেন তারপরে যেটা রয়েছে এটার নাম হচ্ছে জাম্প টু নেক্সট কলাম। এটাতে করলে কি হবে দেখেন, আপনার পরবর্তী যে টেক্সট গুলো ছিল এটা নতুন আর একটা পেজে চলে যাবে। ঠিক আছে, দেন এটা হচ্ছে জাম্প টু, আচ্ছা নেক্সট কলাম, এটা তো দেখলাম। তো এখন এখানে আপনার যে বিষয়গুলো রয়েছে এখান থেকে আমরা লিঙ্কটা কমানো বাড়ানো করে দেখেন, আমি এটা দিলাম সাপোজ। ঠিক আছে, বা এখান থেকে আমি যদি এইটা দেই, এই অবজেক্টটা ইউজ করি বা এটা দেই, এখন দেখেন এখান থেকে আমরা অ্যামাউন্টটা এভাবে বাড়াতে পারছি। তো এখন যদি আপনার প্রয়োজন হয় যে আনলিঙ্ক করে নিয়ে আপনি কি করবেন, জাস্ট উপরটা থেকে আপনি এরকম স্পেস আপনি বাড়াবেন। ঠিক আছে, উপরের দিকে বাড়াবেন, মানে উপরে চাচ্ছেন বেশি স্পেস থাকবে, তাহলে এখান থেকে আপনি বাড়তে পারেন। আবার যদি নিচে নিচে আপনি স্পেসটা বেশি বাড়াতে চান, তাহলে এখান থেকে এখন এটা ইউজ করেন। ঠিক আছে, নিচে বেশি বাড়বে। আর এগুলো কি হচ্ছে আপনার রাইট, আসলে এটা বোঝার জন্য আমাদেরকে এই এই ধরনের জায়গায় আসলে যদি দেখাই তাহলে আই থিঙ্ক বোঝাতে সুবিধা হবে। ওকে, এখন আমরা সেটাকে মাঝে এভাবে রাখলাম, রেখে এখন আমরা এটা ইউজ করে দেখি কি হয়। জাম্প অবজেক্ট দেখেন দুইটার মাঝে স্পেসটা কিন্তু এরকম হয়েছে। এটা যদি দেই, এই দেখেন স্টাইলটা এরকম হলো। ঠিক আছে, দেন এখানে দেখেন অপশন আছে আবার কি রাইট সাইড, শুধু আপনি রাইট সাইডটাতে আপনি চাচ্ছেন এরকম থাকবে আর এই সাইডটা এরকম ফাঁকা হয়ে যাবে। আবার এখান থেকে যদি লেফট সাইডটা নেন তাহলে দেখেন এরকম স্টাইল হচ্ছে। তারপরে বোথ রাইট অ্যান্ড লেফট সাইড,
দেন হচ্ছে সাইড টুয়ার্ডস স্পাইন, দেন হচ্ছে সাইড অ্যাওয়ে ফ্রম স্পাইন, দেন হচ্ছে লার্জেস্ট এরিয়া। তো এরকম ভাবে বিভিন্ন অপশনটা ইউজ করে করে আসলে কাজ করা যায়। ঠিক আছে, লেফট সাইড, রাইট সাইড, এভাবে বিভিন্ন অপশন নিয়ে আসলে কাজ করা যায়। এখন ধরেন এখানে আপনি আনমিক করে নিয়ে শুধু লেফট থেকে যদি কমাতে চান এইভাবে লেফট থেকে শুধু কমানো যাবে, বা শুধু রাইট থেকে কমানো যাবে। তো এইভাবে আমরা এই অপশনগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। সো বইয়ের মধ্যে বা আর বিভিন্ন কাজে আমরা আসলে এই ধরনের বিষয়গুলো আমরা অনেক সময় দেখে থাকি, স্টাইলগুলো। ঠিক আছে, দেখেন আপনি এদিকে নিচ্ছে সরে যাচ্ছে টেক্সটগুলো অটোমেটিক, চার পাশ দিয়ে টেক্সটগুলো সরে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে টেক্সট ফ্রেমে যে টেক্সট র্যাপের যে কাজটা, সেটা দেখলাম আমরা এতক্ষণ। এখান থেকে সাপোজ আমি 11টা ডকুমেন্ট নিলাম, অর্থাৎ 11টা পেজ নিলাম। এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা পেজে আপনার হচ্ছে একটা করে কি থাকবে, কমন শেপ থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এই মাস্টারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে মনে করেন এই যে শেপটা রয়েছে, এটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দুইটা শেপই আমি এখান থেকে সিলেক্ট করলাম, তো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, আমি যে কোনো একটা পেজে ক্লিক করব। ওকে, যে কোনো একটা পেজে ক্লিক করলে এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি কি প্রতিটা পেজের মাঝে শেপটা অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, তো মজার একটা কাজ। দেন আমি এই পেজে চাচ্ছি এরকম, দেন এই পেজে আমি যদি চাই যে আপনার এখানে এইরকম হবে, দেন এখন যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছি আমরা প্রতিটা পেজে শেপগুলো কিন্তু এরকমই হয়েছে। এখান থেকে যদি অপাসিটিটা কমিয়ে রাখা হয়, দেখেন আমি ক্লিক করি, এই যে প্রতিটা পেজের মাঝে দেখেন কি হচ্ছে, এরকম আবছা আবছা করে এটা আছে। তো আমরা কিন্তু এইভাবে প্রতিটা পেজের মাঝে কি করতে পারি, বিভিন্ন ডিজাইন অ্যাড করতে পারি, বা অপাসিটি কমিয়ে আমরা ওয়াটার মার্কের মতো করে রাখতে পারি। তো এগুলো আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, দেন এখন যদি আমরা নাম্বারিং করতে চাই পেজের মাঝে, তাহলে এই মাস্টারে তো ডাবল ক্লিক করে রাখবেন, দেন এখান থেকে কি করবেন, টাইপ থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, দেন এখানে মার্কার। আচ্ছা, তার আগে টাইপ টুল দিয়ে এখানে এভাবে সিলেক্ট রাখতে হবে, দেন টাইপ থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, দেন হচ্ছে মার্কার্স, দেন এখানে এসে কারেন্ট পেজ নাম্বার, বা এটা শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এন। ওকে, দেন এখানে টেক্সটের সাইজটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমি এরকম দিচ্ছি, এই পাশে এরকম। আচ্ছা, একটু ছোট করে দিচ্ছি। ওকে, দেন আমরা তো দুই পাশেই আসলে নাম্বারটা চাচ্ছি যে প্রতিটা পেজের মাঝে নাম্বারটা হবে। অল্টার চেপে কপি করে এই পাশে আরেকটা বসিয়ে দিলাম। তো এখন আমি এখানে ক্লিক করি, দেখেন 1, তারপরে যদি এদিকে দেখি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। যদি আরো পেজ এখন আমরা নেই, নিচে যাই দেখি, দেখেন আরো কিন্তু নাম্বার অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এখন যতই হবে আপনি পেজ নেন না কেন, অটোমেটিক কি হবে, আপনার অটোমেটিক পেজ নাম্বার গুলো কিন্তু এখন
হতেই থাকবে। এই যে দেখেন, 12, 14, 15, 16, 17, 18, ঠিক আছে। তো এইভাবে আসলে আমরা অটোমেটিক এর মধ্যে নাম্বার আমরা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। পেজ নাম্বার বা এই যে আপনি প্রতিটা পেজের মধ্যে একটা শেপ দিয়ে বা একটা লোগো আপনি রাখতে যাচ্ছেন অপাসিটি কমিয়ে বা হচ্ছে ওভারলের মতো, ওয়াটারমার্কের মতো। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ইনডিজাইনে খুব সহজেই করতে পারি। সো ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসে আপনারা কালার এবং টাইপোগ্রাফি টেকনিকটা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।